বসো দিলা কোনটা বোঝো নাই? ও আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফিজিক্স, ব্যাচ ওয়াইজ লুমিনা ব্যাচ, চ্যাপ্টার 11। তো আমরা আজকে যেগুলা পড়বো, ঠিক আছে? তো শেফিন দেখো তো ঠিক আছে নাকি? আমাকে কি অন্ধকার দেখা যাইতেছে না লাইটিং ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমরা একটা বিষয় একটু বলি, হোমওয়ার্কের বিষয়ে যদি আমি প্রেশারাইজড করি, মনে করো একটু রাগ করি, আসো, তাহলে মনে করবে যে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে অনেক বেশি কেয়ার করি, তার জন্য তোমার হোমওয়ার্কের জন্য ওই আমার দিকে তাকাও, অত বেশি কথা বলি, তাই না? এর জন্য কেউ মানে কষ্ট পাবা না যে হোমওয়ার্কের জন্য এত রাগ করে। আসলে তোমাদের জন্য পিছিয়ে বাবা মা অনেক কষ্ট করতেছে না, আবার হচ্ছে টিচাররাও তো কষ্ট করেন, আমি নিজেও কষ্ট করি। তো তুমি যদি একটু ভালো রেজাল্ট না করতে পারো, যেমন সেই দিন দুইটা স্টুডেন্ট আসছিল, যারা হচ্ছে 9-10 থেকে ভালো পড়াশোনা করে তারাই আসলে যেরকম সাকসেস নিয়ে আসতে পারে। এর জন্য তোমরা একটু হোমওয়ার্ক করো। এতদিন আমি ধরো কথার কথায় গল্প করছি যে পোলাপানরে প্রচুর হোমওয়ার্ক দিছি, তারপরে প্রচুর মায়ের দিছি, সেটা তো তোমাদের ওই দিন একটু আমি প্রুফ হিসাবে দিতে পারলাম। তাও এই জন্য একটু চিন্তা করবা যে একটু স্যার যদি কোনোদিন রাগ করে, ওটা নিয়ে আমাদের মন খারাপ করা যাবে না, ডিমোটিভেট হওয়া যাবে না, আমাদের হচ্ছে মোটিভেট হইতে হবে। কারণ এই টিচারদের শাসন, বাবা মার শাসনে যারা ডিমোটিভেট হয় তারা হলেও কিন্তু এই অনেক পিছিয়ে পড়ে। বাবা মার শাসন, টিচারের শাসনে এগুলো সবসময় পজিটিভভাবে নেওয়া লাগবে। তো আমরা যেটা দেখবো সেটা হলো তোমাদের হচ্ছে গত ক্লাস ওই যে একটা জিনিস আমরা পড়াইলাম, সেটার নাম ছিল ওহমস ল, মনে আছে? ওহমসের সূত্র পড়াইতে যায় কিন্তু উল্টা হয়েছিল। তোমাদের বেসে হয়েছিল না কোন বেসে হয়েছিল? তোমাদের বেসে। ভিডিওতে ওটা ওইভাবে আছে অবশ্য, ওটা আমি আর পরে ঠিক করতে পারি নাই, ওটুকু কেটে দিতে চাইছিলাম। তো দেখো কোনটা দিয়ে যেন শুরু করতে চাইছি, আচ্ছা এইটা দিয়েই না, কোনটা দিয়ে জানো, আচ্ছা এটা দিয়ে দেখি হয় নাকি। তো সার্কিট কি, সার্কিটের পারলে এই অধ্যায়ের প্রায় ধরো 95% সৃজনশীল হলো, 95 বলবো না, 98% সৃজনশীল হলো এই মানে আজকের এই টপিকের উপরে, বুঝছো? তো পারলে বুঝলে খুবই মজা পাবা, আর যদি কোনোভাবে যদি দেখো যে তুমি বুঝতেছো না, তাহলে মজা নাই কোনো। এটা এক সময় মনে করবা যে এটা বাদ দিই, এটা মনে করবা। আচ্ছা আচ্ছা, শীট আছে তো সবার কাছে, তাই না? আচ্ছা ওকে, ওকে পেয়েছি। আচ্ছা দেখো, ফিজিক্স বই আছে কারো কাছে? বই বের করো তো। আচ্ছা দেখো, এই যে এইগুলো আর কি, বাংলায় যেটার বর্তনী বলা হয়, ইংলিশে সার্কিট বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এই টার্মস গুলো নিয়ে আজকে আলোচনা করব।
তো স্কুলে এগুলো পড়াইছে তাই না? আচ্ছা দেখো, তোমাদের শেষ হয়েছে নাকি তাই বলো? মানে ওইটাই জিজ্ঞেস করছি, তোমরা কেমন পারো? আচ্ছা দেখো, আর একটু করে দেওয়া লাগবে। আমার এখানেও আজকে শেষ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে দেখবা খুবই মজা পাচ্ছ। এই যে এখান থেকে শুরু হলো, দেখো এখানে লেখা আছে সার্কিট, বাংলায় মানে সার্কিট শব্দটাকে বাংলায় লিখছে, কারো কিছু লিখতে হবে না, যেহেতু আমরা নোট প্রদান করছি। আমরা একটু মানে আগানোর জন্য এই নোটটা প্রদান করছি, বুঝছো কি? মানে তোমাদের যেন নিয়ে দ্রুত আগাইতে পারি, লিখে পড়তে গেলে একটু সময় লাগে বেশি। হ্যাঁ, রোদ থেকেই শুরু হবে আসলে। শীত আসছে সামনে। আচ্ছা দেখো, তো ওহমস ল পড়াইছিলাম না? তাহলে রোদের কথা আসলো, ওইখানে তো একটু আলোচনা হয়েছিল যে বিদ্যুৎ প্রবাহের উল্টা জিনিসটাই হলো রোধ। বিদ্যুৎ রোধ মানে বাধা, এটা গত ক্লাসে একটু আলোচনা করছিলাম মেবি। রোধ ছাড়া তো সম্ভবই না। আচ্ছা দাঁড়াও, তাহলে আর একটু উপরে যাই আমাদের জন্য। আচ্ছা এইগুলো পরে স্কিপ করলাম, এগুলো টার্ম আছে, একটু দেখে নেই আগে, ওয়েট, এগুলো একটু পরে পড়াবো। আচ্ছা এইখানে দেখো, এই যে এইটুকু একটু পরে নেই। এই যে রোধ, এই পেজটা বের করো তো, যে পেজ পড়াবো ওই পেজটাই বাসায় যা পড়তে হবে, তাহলে সম্ভব। পাইছো? আচ্ছা, রেজিস্ট্যান্স, ইংরেজি টার্ম ছিল রেজিস্ট্যান্স, তার মানে রোধককে বা রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? আর। আচ্ছা, রোধ মানে কি? বাধা। গত ক্লাসে এরকম আমি একটা জিনিস বুঝাইছিলাম, যেমন আমি ধরো এদিকে হেঁটে যাচ্ছি, আমার পায়ের সাথে উল্টা দিকে বাধা দিতেছে কে? মাটি বলতে যে নিচের ফ্লোর, তাই না? ফ্লোরটা হলো আমার চলাচলের রাস্তা। তো বিদ্যুৎ যখন চলে, একটা হলো ওয়্যারলেস বিদ্যুৎ, আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে তারের মাধ্যমে চলে। ওয়্যারলেস বিদ্যুৎ কারেন্টও আছে, যেমন অনেক সময় আমরা ওয়্যারলেস ফোন দিয়ে চার্জ দেই না, কোনো কানেকশন ছাড়াই তো কি হয়, মানে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট হয়। ওই টার্মস বাদ, এই অধ্যায়ে যেটা আসছে তারের মাধ্যমে, ওয়্যারের মাধ্যমে, তারের মাধ্যমে যেটা বিদ্যুৎ চলে, আর একটা হলো তার ছাড়া, ওটা হলো ওয়্যারলেস। তো দেখো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হলো এই জায়গায় লিখছি যে, যেমন ধরো আমি এখানে একটা তার নিলাম, এই যে একটা তার, এইখানে বিদ্যুৎকে আমরা প্লাস চার্জ ধরি। কি ধরি বলো তো? তো এইদিকে যখন বিদ্যুৎ অগ্রসর হয়, তখন এই তারের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়। তারের একটা ধর্ম আছে, সেই ধর্ম দেওয়ার বাধা দেয়। তাহলে ও সামনের দিকে যায়, ও কোন দিকে থাকতে বলে? পিছনের দিকে। তাহলে ঘটনাটা কি বিপরীত না? তাই এই যে এখানে দেখবা লিখে দেওয়া আছে, রোধ হলো তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি। তাহলে পরিবাহিতা আবার কি? গত ক্লাসে পড়াইছিলাম, পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জি দ্বারা। এটুকু মেবি তোমরা পড়ছো, সেটা আছে তাই না? আচ্ছা, একটু মনে না থাকলে টেনশন করবো না, এটা পড়তে পড়তে একাই ব্রেনে সেট হবে, প্রথমেই মানুষ সবকিছু শেখে না। আসো এখন রোধ। পরিবাহী কাকে বলা হয়? যে বিদ্যুৎ পরিবহন করে। তো পরিবাহীর একটা ধর্ম আছে, যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলা হয়। তাহলে পরীক্ষার মধ্যে রোধ কি আসলে এই সংজ্ঞাটা দিয়ে দিবা, পরিবাহীর যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। রোধকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, নট স্মল আর। দাগ দিও, এগুলা নোট দাগাইতে হবে। এর এসআই একক হলো ওহম। এসআই এককটা কি বলতো? ওহম। আর রোধের মাত্রাটা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 2, নড়বে থেকে আসবে। আচ্ছা, টার্মস শেষ, এইটুকুই আপাতত থাক। এই যে এই টার্মটা আছে না, এই টার্মটা আমি পরে আবার আসবো, এইটুকু পুরাটা পরে পড়বো, কারণ এটাতে সৃজনশীল নতুন বইয়ে দেখলাম খুব কম দিচ্ছে, নতুন বইয়ে সৃজনশীল নাই বললেই চলে। তাহলে যেটা লেস ইম্পর্টেন্ট এটা একটু পরে পড়ি, হ্যাঁ? আচ্ছা, যেটা হচ্ছে এই যে সামনের মাসের পরীক্ষা, মানে এই মাসের পরীক্ষায় যেন লিখতে পারো, আর এই মাসের পরীক্ষায় যেগুলো আসবে সেই টার্মসগুলো আগে আমি প্রেজেন্ট করতেছি। তো রোধকে এই যে এখানে দেওয়া আছে হলো শ্রেণী বিভাগ। আচ্ছা, আরেকটা টার্ম আছে রোধক। এই জিনিসটা একটু বোঝো। একটা আমি লিখলাম হচ্ছে রোধ, এই যে রোধ, আর এই জায়গায় লিখলাম হচ্ছে রোধক। আচ্ছা, রোধক হলো একটা আবার যন্ত্র যে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়।
যে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয় তাকে বলা হয় রোধক। তাকে কি বলে? রোধক। যেমন রোধকের বাস্তব যদি আমরা চেহারা দেখতে চাই, বাস্তব চেহারা যদি দেখতে চাই, তাহলে এই যে এটা হলো রোধক। বই আছে পাশে? কিরে কত উপরে গেল? এই যে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে রোধক। এই যে এটা একটা রোধক, 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 রেজিস্টর, যেটাকে পাইছো? তো এখন এই পাশে যেটা দেখতেছো এটারে বলা হয় পরিবর্তী রোধ। মানে ওটা হলো ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? ল্যাবরেটরিতে। এই যে এখানে একটা সুইচ দেখতেছো না, এই পাশে একটা তার থাকবে, এই পাশে তার নিয়ে তুমি মানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে সংযোগ দিবা। দেওয়ার পরে এটা এই যে মুভমেন্ট করে, যেমন এইখান থেকে শুরু করলাম, এদিকে তাকাও, এইখানে রাখলে একটা মান দেবে, ধরো 2, এখানে রাখলে 3, এখানে রাখলে 4, এখানে রাখলে 5। তো এটা এরকম, জাস্ট এরকম সুইচটা এরকম এদিকে ধাক্কা দেওয়া যায়, এদিকে আনা যায়, একদিকে নিলে বাড়ে আর একদিকে নিলে কমে। তাহলে এটা রোধের মানের পরিবর্তন করা যায়, এটা রোধের মানের পরিবর্তন করা যায়, তাই এটার নাম হবে পরিবর্তী রোধক বা পরিবর্তী রোধ। এটা রোধকে বলতে হবে না, না, সবুজ জিনিসটার উপরেই তোমার হচ্ছে এই যে সুইচটা বসানো আছে, এইটাই হচ্ছে তোমার রোধক যন্ত্র। ওটা একটা বস্তু দ্বারা তৈরি, যেগুলাও তো এক ধরনের বস্তু দ্বারা তৈরি। এখন এইগুলার কোনো কম বেশি করা যাবে না। তুমি যদি এই বোর্ডকে, এই ডিজিটাল বোর্ডকে খুলে ফেলো, এটার ভিতরে এরকম অনেকগুলা তুমি রোধক পাবা। তো এইগুলার কোনো চেঞ্জ নাই, এগুলার কি নাই? চেঞ্জ নাই। কিন্তু ল্যাবে যেটা আমরা কাজ করি সেটা হচ্ছে চেঞ্জ করা যায়, কারণ ল্যাবে এক এক সময় এক এক মানের রোধ লাগে, তখন কি আলাদা আলাদা খুলে খুলে কাজ করা যাবে? একবার এটা লাগাইলে একবার এটা লাগাইলে, খুলতেছো লাগাইতেছো, টাইম ওয়েস্টিং। এটা রোধ করার জন্য তখন এই যে পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়। এটা আবার যন্ত্রের মধ্যেও ব্যবহার করা যায়। যন্ত্রের মধ্যেও তো আমরা এরকম সুইচ দেখি না, বাড়ানো কমানো, সেখানেও এটা ইউজ করা যায়। তবে ল্যাবে সাধারণত এটাও ইউজ করা হয়, এটাও ইউজ করা হয়, তবে ওটা বেশি ইউজ করা হয়, এটা বলা হলো আর কি। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা যেটা দেখবো, এই সংজ্ঞাটাকে যদি আমরা আমাদের শীট থেকে একটু শিখি, পরে বই আমি এগুলা দাগাবো নি, শীট থেকে শিখলে একটু সময় বাঁচবে। তো দেখো এই জায়গায় লিখে রাখছি রোধক, নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট। মনোযোগ দিও, যদি প্রশ্ন আসে রোধক কি, তাহলে নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার বা বস্তু কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তাকে রোধক বলা হয়। তাহলে বর্তনীর মধ্যে যে রোধকগুলো আমরা রাখবো, নির্দিষ্ট রোধ বিশিষ্ট যে মানে তার তার অথবা বস্তু রাখবো বা যন্ত্র রাখবো, সেটার নাম হবে হচ্ছে রোধক। রোধক কয় প্রকার? 2 প্রকার, একটা হলো স্থির মানের রোধ আর একটা হলো পরিবর্তী রোধ। তার মানে যার রোধের, খেয়াল করো ভালো করে শুনো কিন্তু, যে রোধকের রোধ পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থির মানের রোধ। আর যে রোধকের রোধের মান পরিবর্তন হয় তাকে বলা হয় হচ্ছে পরিবর্তী রোধ। আচ্ছা, তাহলে এই যে সংজ্ঞাটা আমাদের হয়ে গেল। তাহলে এই যে এখানে দিয়ে দিছি যে যে সকল রোধকের মানের পরিবর্তন, মান নির্দিষ্ট থাকে অর্থাৎ স্থির থাকে, তাদেরকে স্থির মানের রোধ বলা হয়। আর পরিবর্তী রোধ সেইগুলা রোধ যাদের রোধের মান কি হয়? পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এবার আসো রোধ। রোধকের প্রকারভেদ আমরা পাইলাম, এখন কিভাবে এটা আমরা লিখে প্রকাশ করবো? টিক দিছো এগুলা? আচ্ছা, এইগুলাই পড়বা, আর যেগুলো স্কিপ করলাম ওইগুলো আমরা পরে পড়বো। স্থির রোধ অথবা স্থির মানের রোধ। এই দেখো, যে সকল রোধের মানের কোনো পরিবর্তন ঘটে না তাকে স্থির মানের রোধ বলে। তোমরা একটু খেয়াল করো, একটা কিন্তু আমি লিখতেছি রোধ আর একটা লিখতেছি হলো রোধক। আচ্ছা, রোধক হলো বস্তু আর রোধ হলো এখানে বস্তু, ধর্ম। ধর্ম কি? ধর্ম। তাহলে স্থির রোধের প্রতীক হলো এই যে এইটা, অর্থাৎ এটা এরকম টান দিয়ে, এই যে এরকম দাঁতগুলো একটু তোমার হচ্ছে এরকম তীক্ষ্ণ থাকবে, আর দাঁতগুলো যদি এরকম এরকম হয় তাহলে এটা কিন্তু রোধ না। অবশ্যই এটা হলো তীক্ষ্ণ থাকা লাগবে, এই যে এরকম তীক্ষ্ণ, মানে আমরা আমাদের নিজের ভাষায় যদি বলি চোখা থাকতে হবে। বুঝতে পারছি? এখন এইদিকে তাকাও, যদি এটার মধ্যে এইরকম একটা তীর দেই, অথবা যদি এইরকম একটা তীর দেই, অথবা যে কোনো দিকে, আবার নিচ থেকে উপর দিকে যদি তীর দেই, তীরটা একদম খাড়া সোজা না, তীরটা হবে একটু এই যে এরকম হবে, তীরটা হবে এই যে এরকম, এইরকম দিয়া এই যে এরকম হবে। বুঝছো? তাহলে ওটার আমরা বলি পরিবর্তী রোধ। কি বলি? পরিবর্তী রোধ। আপনি ফোন দিয়েছিলেন? ও, আসসালামু আলাইকুম, বসেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেটা বুঝলাম যে এটা কিন্তু একটু মানে ঢাল হবে, একদম লম্ব হবে না। ব্যাপারটা খেয়াল করো, যদি এরকম করো, এরকম না জিনিসটা, এরকম দিয়া
যদি ওরকম দাও তাহলে এই যে এইদিকে মাথাটা ভাগ করে এইদিকে দিতে হবে। তাহলে এটা হলো পরিবর্তনশীল রোধ, এটা পরিবর্তনশীল রোধ। বুঝাইতে পারছি তো নাকি? মানে এরকম এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। আর এই জিনিসটা যদি না থাকে তাহলে সেটা কি স্থির রোধ। হ্যাঁ কি বললা? কোন দাগগুলো? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লিখছি, এই যে দেখো, যে সকল রোধের মানের পরিবর্তন ঘটে তাদেরকে পরিবর্তী রোধ বলা হয়। আর পরিবর্তী রোধের প্রতীক হলো এটা। বুঝতে পেরেছো? টিক দাও, টিক দাও এটা। ইকরা তুমি একটু ওর সাথে বসো তো, ও যেহেতু নতুন আসছে শীটটা ফলো করো। আচ্ছা দেখো, হুম, না না না, ও পিছনে যাও, এত চাপ করার দরকার নেই, পিছনে বসো একটু। আচ্ছা এটা গেল। এই পর্যন্ত কারোর সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে হলো পরিবাহকতে। এটার সৃজনশীল খুব কম, মানে পাওয়াই যায় না নতুন বইয়ে, এর জন্য আমি একটু এটা পরে পড়াবো, বাদ রাখবো না কিছুই। এখন বর্তনী অথবা সার্কিট তৈরি করতে আমার যেই প্রতীকগুলো লাগে সেই প্রতীকগুলো নিয়ে একটু কথা বলি। বাসায় যায় সার্কিটগুলো তোমরা মাঝখানে একদিন বন্ধ পাবা, দিনে 2বার করে অঙ্কন করবা। বুঝতে পারছো? কয়বার করে অঙ্কন করতে হবে? 2বার। আচ্ছা, এই যে এইটার নাম হলো কোষ। সার্কিটের বাংলা হলো বর্তনী। তুমি যদি সার্কিট অ্যানালাইসিস করতে চাও বা বিশ্লেষণ করতে চাও, বই আছে, বইয়ে যাও, বইয়ের পেজে যাও, তাহলে অবশ্যই হলো তোমাকে কি এই যে এটাই, হ্যাঁ, তো এখানে টিক দিয়ে স্টার মার্কিং করো। অবশ্যই তোমাকে কি করতে হবে? এই সিম্বলগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে, সিম্বলগুলো খুব ভালো করে পারতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। তো দেখো এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমাদের এই যে কোষ প্রয়োজন হবে, এই রোধ প্রয়োজন হবে, ভোল্টামিটার প্রয়োজন হবে। যাই হোক, যেটাই আসুক, এটা অত কঠিন না। তো এখন এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কি এটা একটু বুঝে নাও। যেমন এরকম দাগ দিলা, দেওয়ার পরে এরকম একটা বড়, এটাকে আমরা আমরা নিজেদের ভাষায় দাঁত বলি আর কি। একটা দাঁত, এই আর একটা দাঁত, এই আর একটা দাঁত, যেটা বড় মাঝখানে এইটার এটার দাঁত মানে মাথা যেন সমান থাকে, ব্যাপারটা এরকম না। এরকম নিচে দিলা, আবার হেনে এরকম দিয়ে এরকম দিলা, হইলো না, এটা এটা অসুন্দর। তো এখানে যেটা হচ্ছে বড় দাঁত, এটা হলো পজিটিভ চার্জের সাথে সংযুক্ত, আর যেটা ছোট দাঁত এটা হলো নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ দাঁতের সাথে সংযুক্ত। এইটা কি, তাই না? এটা আসলে পজিটিভ নেগেটিভ বলা যাবে না, এটা হলো উভয়, ধরো বোথ। যেমন হচ্ছে বিদ্যুৎ কয় প্রকার? একটা হলো ডিসি আর একটা হলো এসি। ডিসি মানে হলো ডিরেক্ট কারেন্ট, এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমি যে যা চালাইতেছি রুমে, এই সবগুলো হলো এসি, এসি অল্টারনেটিভ কারেন্ট। আর ব্যাটারি আছে না আমাদের বাসায়, আমরা অনেক সময় দেখি ব্যাটারি আছে তো নাকি, পেন্সিল ব্যাটারি বলো, প্রত্যেকটা ব্যাটারির এক পাশে দেখবা প্লাস দেওয়া আছে আর এক পাশে কি মাইনাস, ওটা হলো ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট যেটা, সেটার সংকেত হলো এইটা। এটা আবার ভাবতে পারো, টিচার এটা কি সবসময় বড় দাঁত বাম পাশে থাকবে? না, ছোট দাঁত যদি বাম পাশে দেও কোনো কারণে, তাহলে এই যে বড় দাঁতটা তখন ডান পাশে। এটা আবার এই দিকেও থাকতে পারে, এই যে এরকমও থাকতে পারে, ধরো এই যে উপর থেকে নিচের দিকেও থাকতে পারে, আবার উপরে ছোট দাঁত, বড় দাঁত, ছোট দাঁত, এই বড় দাঁত, এই যে এরকমও থাকতে পারে। বুঝছো তো? অর্থাৎ এই যে এটা যদি মার্কার হয়, এইরকম এদিকেও থাকতে পারে, আবার এদিকেও থাকতে পারে, উপর দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে। এইটা হলো এসি কারেন্ট। এসি কারেন্ট তৈরি করার সিস্টেম কি, মানে সিম্বলটা কি, এরকম একটা গোল দিবা, দিয়ে মাঝখানে একটা ওয়েভ দিবা। ওয়েভ কি 7 অধ্যায়ে তোমাদের পড়াইছিলাম না, এই যে এরকম, এই যে আমরা তরঙ্গ পড়ছিলাম, এটাকে কি বলা হয়? এইখান থেকে এইটুকু আসলো, এটার নাম কি বলো তো দেখি, মনে আছে নাকি তোমাদের? পূর্ণ স্পন্দন। এটার নাম কি? পূর্ণ স্পন্দন, তাই না? এটা পড়াইছিলাম, কমপ্লিট ভাইব্রেশন। তো এটাকে আমরা ওয়েভ বলতেছি আর কি। তো এটার সাইন ওয়েভ বলা হয়, মানে চিহ্ন ওয়েভ। এই যে এরকম দিবা, দেওয়ার পরে তুমি তার দুইটা এদিক থেকেও দিতে পারো, আবার হচ্ছে গিয়া তার এরকম দেয়া তার দুটো উপর থেকে নিচের দিকেও দিতে পারো। এটা গেল হচ্ছে গিয়া তোমার হলো এসি কারেন্ট। এসি কারেন্টের কিন্তু আবার পজিটিভ পজিটিভ বা নেগেটিভ এরকম কোনো আলাদা আলাদা চিহ্ন নাই। আড়াআড়ি তার, মানে একটা তার এরকম মাঝখানে সংযুক্ত, সব দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে সেটা হলো আড়াআড়ি তার। এটা হলো সংযুক্ত তার। সংযুক্ত তার বলতে এখানে একটা ডট দেয়, তারের মধ্যে এরকম একটা টান থাকতে পারে। সংযোগবিহীন, যদি সৃজনশীল সলভ করার সময় আমরা দেখি যে কোনো জায়গায় এরকম দুইটা দাগ আছে কিন্তু এইরকম একটু ঢেউ আছে, তার মানে এইখান থেকে বিদ্যুৎ এই তারে যায় না, এইখান থেকে বিদ্যুৎ শুধু এই দিকেই যায়। আবার এইখান থেকে বিদ্যুৎ এই দিকে আসে না, অর্থাৎ এইটার এটার মধ্যে সংযোগ নাই, কিন্তু এইটাতে বিদ্যুৎ আসলে এই দিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত শেষ। একমুখী সুইচ, একমুখী সুইচ হলে এরকম টান দেয়, এরকম
আবার তুমি যদি বলো এই দিকে দিয়া আমি এই যে এরকম দিব, তাও সমস্যা নাই। আবার উপর থেকে নিচের দিকে যদি দাও, ধরো এরকম দিলা, এরকম দিলা, তাও সমস্যা নাই। উভমুখী সুইচের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এই যে এরকম ভাবে দুইটা তারের মাঝখানে একটা এরকম মাথা ঢোকে, আবার এইদিকেও থাকতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে সৃজনশীল সলভ করার সময় দেখবা টিচার এই যে এরকম দিছে, এটাও সুইচ বুঝাবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওইরকম দুই দিকে দুইটা হাত। এটার নাম হলো ফিউজ। একটা বক্সের ভিতর দিয়ে একটা তার প্রবেশ করছে, এটা হলো ফিউজ। আর এটা হলো বাল্বের সিম্বল। অর্থাৎ এইটা আর এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এটা দেখো এখানে কিন্তু কোনো গোল নাই, এই জায়গায় একটা গোল আছে। এটাও ভাল্ব হইতে পারে, এটাও ভাল্ব। এইটার নাম হলো ধারক। এইটা আর এটা উল্টা করবা না, এটার দুইটা দাঁত একদম সমান সমান, ছোট বড় নাই। এটা হলো ধারক। এখন শোনো, মজার বিষয় হলো এটা ব্যাটারি, এটা মানে অল্টারনেটিভ এসি কারেন্ট, এটা হলো ডিসি কারেন্ট, এটা হলো এসি কারেন্ট। তো এটাও বিদ্যুৎ, এটাও বিদ্যুৎ, এটাও কারেন্ট, এটাও কারেন্ট। এইটা কি? এটাও আসলে কারেন্ট। এখন ব্যাপারটা আমি বুঝাই। যেমন আমি এই মার্কারটা চালাইতেছি, কি দিয়ে চালাইতেছি আমি জানি না, এসি নাকি ডিসি, তখন এটারে বলতে হবে শুধু বিদ্যুৎ দ্বারা চালাইতেছি। তাহলে এটা হলো বিদ্যুৎ উৎস, তখন এই যে এই চিহ্নটা ব্যবহার করবে, মানে তুমি জানো না যে এখানে কি বিদ্যুৎ আছে। বুঝাইতে পারছি? আবার অন্যভাবে আমি যদি বলি, যেমন ধরো আমি মানুষ, এখন ছেলে নাকি মেয়ে, মানে যেমন বললাম যে ওইখানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এখন আমি বলি নাই যে মোহাম্মদ অমুক বা মুসাম্মদ অমুক, তাহলে কি বোঝা যাইতেছে সে ছেলে নাকি মেয়ে? তো যখন বিদ্যুৎ উৎস বলতেছি তখন এই চিহ্ন, যখন ব্যাটারি ডিরেক্ট বলতেছি ডিসি কারেন্ট এই চিহ্ন, যখন বলবো এসি তখন এই চিহ্ন। সমস্যা আছে কোনো? এইবার আসে হলো কুণ্ডলী। কুণ্ডলী তো আমরা সবাই চিনি, কয়েল, এটা এক প্রকার কয়েল। তার যদি এরকম পেছানো থাকে সেটা হলো কয়েল আকারে রয়েছে। পরিবর্তনশীল রোধ একটু আগে বুঝাইলাম, যে পরে আসলা এরকম যদি হচ্ছে তুমি তীক্ষ্ণ দেওয়া লাগবে, যেরকম তীক্ষ্ণ থাকা লাগবে, এটা হচ্ছে রোধ। এটার নাম কি? রোধ। রোদের এই মাঝখান দিয়ে একটা অ্যারো গেলে, অথবা এই যে এরকম একটা অ্যারো দিলে, অথবা নিচ থেকে উপর দিকে একটা অ্যারো দিলে, সেটা হলো পরিবর্তনশীল রোধ। এটার ইংরেজি আর একটা নাম হলো রিও স্টেট, এটা মাথায় রাখবে, এটা নৈর্বেদিক আসে। আর এটা হলো স্থির রোধ, এটার মানের পরিবর্তন হবে না। আচ্ছা, গোলের ভিতরে একটা জি থাকলে গ্যালভানোমিটার, এ থাকলে অ্যামিটার, বি থাকলে ভোল্ট মিটার, আর এইটার নাম হলো ভূ সংযোগ। এরকম দাগ দিয়া নিচে তিনটা, মিনিমাম তিনটা দাগ, ঠিক আছে? তিনটার বেশিও থাকলে থাকতে পারে, কম থাকবে না। থাকলে যেমন এরকম দিয়া তুমি এরকম দিয়ে তুলে, তাইলে হইলো না। অবশ্যই মিনিমাম তিনটা দাগ, মানে সঠিক সাইন কনভেনশন ইন টার্মস অফ ফিজিক্স। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এটা গেল। তো আসো এখন আমরা আমাদের বইয়ে যাই, আমার শিটে যাই। প্রথমে আসছে সার্কিট। তো সার্কিট কাকে বলা হয়? সার্কিট বা বর্তনী কি? বৈদ্যুতিক উপাদান, বৈদ্যুতিক উপাদান সমূহ। এখন হোয়াট ইজ কল বৈদ্যুতিক উপাদান? একটু আগে আমি যেগুলা দেখাইলাম, বাচ্চা, একটু আগে যেগুলা দেখাইলাম ওইগুলাই হলো বৈদ্যুতিক এলিমেন্টস। এগুলা এক একটা বৈদ্যুতিক উপাদান। এগুলাই কি? এক একটা বৈদ্যুতিক উপাদান। এগুলা একটাকে কি? বৈদ্যুতিক উপাদান। এগুলা এক একটা কি বলতো? বৈদ্যুতিক উপাদান। এই যে এটা দেখো, ধরো, নাম কি তোমার? নাজনীন। গার্লসে পড়ো? আচ্ছা, তোমাদের বিন্দুবাসিন, তুমি কি মর্নিং না ডে? আচ্ছা, ক্লাস করা লাগে না? অবশ্যই ক্লাস করবা, স্কুলের ক্লাস হলো মেইন। আচ্ছা, তো এই উপাদানগুলোকে যদি আমরা এখানে দেখো লিখছি, রোধ, রোধক, ধারক, আবেশক ইত্যাদির আন্তঃসংযোগকে সার্কিট বলা হয়। আন্ত মানে কি? তাদের মাঝখানে সংযোগ। তো আসলে এটাকে এখন আসো বলি। আচ্ছা, আবেশকটা হলো যে হলো ওই যে, ধরো আমি দেখাইতেছি, এই যে এখান থেকে নিয়ে আসি, দেখাইতেছি তোমারে। যেমন এই যে এটা হলো রেজিস্টার, তাই না? রেজিস্টর মানে একটা রোধক। ওয়েট, কি হইলো? এই যে ঝামেলা, সময় নষ্ট করার যখন দরকার হয় তখন এগুলা এসে অস্থির করবো। আচ্ছা, ও বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখো, আচ্ছা এই যে এটা একটা রোধ। আমি ধরো এই রোধটা এই যে জায়গায় নিয়ে আসলাম, বাজার থেকে কিনে নিয়ে আসছি, একটা রোধ পাইলাম, ঠিক আছে? আবার এটা আর একটা রোধ নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, একটু স্লো কাজ করতেছে। আচ্ছা দেখো, এই রোধটা আনলাম, আনার পরে এখন এদের মধ্যে সংযোগ দেওয়া লাগবে। এই জন্য এই যে বাজার থেকে আমি কিছু ওয়্যার কিনে নিয়ে আসলাম, তার। এই যেটা হলো ওয়্যার। তো ধরো এই যে RFL একটা তার এখানেই না, এই মাঝখানে এই যে সংযোগ দিলাম, ওই মনে মনে ধরে নাও। তাহলে দুইজনের মাঝখানে সংযোগ হইলো না? এটা হলো তোমার কি সংযোগ? আন্তঃসংযোগ। আর পর্যায়ক্রমে এই যে আর একটা তার নিয়ে আসলাম,
তোমাদের জন্য মনে হয় লজ্জা পাচ্ছে এটা। আচ্ছা, তোমার কথা শুনলো আবার যে হ্যাঁ। তো এই যে এটা এত স্লো হওয়ার কারণ কি? আচ্ছা দেখো, এই যে সংযোগটা দিলাম, তাইলে এখানে কয়টা রোধ সংযোগ দিছি? তিনটা সংযোগ দিলাম না? এখন এই যেটা হলো এসি ভোল্টেজ আর এই যেটা হলো আমাদের ব্যাটারি। তো আমি ধরো ডিসি ভোল্টেজ, যদি এখানে একটা দাঁত দেখতেছি না আমরা। আচ্ছা, ও আচ্ছা, আমি সিস্টেমটা বুঝছি। তার মানে ওইখানে একটু টাচ করে রেখে তারপরে আনা লাগবে, মানে আমি যেভাবে আনি হয় না। এখন এই যে তার কিনা কোন লাইট? ও, তাহলে তো ওই যে মানে তুমি ক্লাসটা রেকর্ডে একটু ঝামেলা হবে। আচ্ছা, যাদের চোখে একটু সমস্যা, তাই আচ্ছা, সকালে তো মানে ইন্টারমিডিয়েট পড়াই, স্পেস থাকে না, তো ওরা তো বললো না যে দেখা যায় না, আমি তো সবই দেখি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই লাইটটা ওখানে ফোকাস করতেছে। আচ্ছা, সমস্যার সমাধানটা আজকের মধ্যে বের করব। এখন আচ্ছা, এখানে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিতেছে, যার জন্য বারবার হইতেছে। তো আমরা আন্তঃসংযোগ টার্মসটা তো বুঝছি আপাতত নাকি? আচ্ছা, একটু স্কিপ করি। তো এখন কথা হইলো যে ক্লিয়ার কি ক্লাসটা রেকর্ড হইতেছে ইকরা? আচ্ছা, তো দেখো এখন এইখানে তোমাদের জন্য রেকর্ড করতেছি, তুমি হচ্ছে ক্লাসগুলো হচ্ছে প্লে লিস্ট আকারে দেওয়া হবে, মানে আবার তুমি রিপিট করতে পারবা, যাতে রিভিশন পিরিয়ডে একটু ভুলে গেল। এখনো গ্রুপে অ্যাড হও নাই? দুর্ভাগ্যজনক কথা বললা, আজকের মধ্যে অ্যাড হবা। হ্যাঁ, আপডেট পাও না তুললে আফরোজা চৌধুরী কাদের তাহলে? কেন, ইকরা তো অ্যাড করে দিছে না? ও তুমি সেই, আচ্ছা তোমাকে আজকে অ্যাড করে দেবো। আচ্ছা, রাম্মুর তাই না? হোয়াটসঅ্যাপ এন্ড ভাবে পরের দিনের ঘটনা একটা নিয়ে আসলাম, দুইটা নিয়ে আসলাম, এই হলো তিনটা নিয়ে আসলাম। তারপরের দিন আবার এখানে একটা নিয়ে আসলাম, এই জায়গায় একটা নিয়ে আসলাম, তারপর হচ্ছে ধরো আর একটা হলো এই যে জায়গায় নিয়ে আসলাম। এখন তিন প্রকার কেন বললাম দেখি আমরা বুঝাইতেছি। এখন এই যে নীল কালার, সবুজ কালার একটু তার কিনে নিয়ে আসছি বাজার থেকে, এই তার দিয়ে এখানে সংযোগ দিলাম, এই তার দিয়ে এখানে সংযোগ দিলাম। এখন এইগুলার ক্ষেত্রে এই দেখো একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এখানে ওই দেখো নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু, সবগুলা কমন বিন্দুতে আসলো না? কিন্তু দেখো এখানে কিন্তু কোনো কমন বিন্দু নাই। কমন বিন্দু আছে কি? নাই। তাহলে দেখো এখন এখানে আলাদা আলাদা বিন্দুতে সংযুক্ত হয়েছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এখন বলতে পারে একটা বলতেছেন কেন, মানে তার মিলা এখানে একটা বিন্দু ধরবা। তাহলে এইখানে কি আলাদা আলাদা বিন্দুতে যুক্ত হয়েছে না সবগুলার এক মাথা এক পাশে, সবগুলার আর এক মাথা আর এক পাশে? একটা কমন বিন্দু, দুইটা কমন বিন্দু পাইলাম এখানে, এটারে বলা হয় কমন কমন পয়েন্ট, কমন পয়েন্ট। তাহলে এটা দুইটা কমন পয়েন্ট, মিনিমাম দুইটা কমন পয়েন্ট পাইতে হবে, কমন পয়েন্ট, POINT পয়েন্ট। আচ্ছা গেল, আসো এখন ওইখানে যাই। ওইখানে ওইগুলাকে কি ওই রকম করে সাজাইছি না উল্টাপাল্টা সাজাইছি? উল্টাপাল্টা। তাহলে এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম। তো তার এবার লাল কালার তার, এই তার আইনে এখানে জোড়া দিলাম, এই তার এখানে জোড়া দিলাম, এখানে জোড়া দিলাম, এখানে জোড়া দিলাম, এইটুকু জোড়া দিলাম আর এইটুকু জোড়া দিলাম। এখন সয়নি বাজারে গেলাম, যাই একজনের বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাই আমাকে একটা ব্যাটারি দেন। সে আমাকে এই যে ব্যাটারিটা দিল। আচ্ছা, তো এই ব্যাটারিটা নিয়ে বড় দাঁতটা যেন এখানে কি চার্জ, এই যে এখানে রাখলাম, এখানে নিয়ে রাখলাম, এই ব্যাটারি ধরো এই জায়গায় নিয়ে রাখলাম। বুঝতে পেরেছো? এখন এই লাল কালার তার না নিয়ে আমি সবুজ কালার তার কিনে নিয়ে আসলাম, এই তারের এক মাথায় না এই যেটার সাথে সংযোগ করলাম, এই তারের আর এক মাথায় না এখানে সংযোগ করলাম। অনুরূপভাবে এইখান থেকে এইখানে সংযোগ হয় না, এইখান থেকে এই ব্যাটারির এই মাথায় সংযোগ দিলাম, এইখান থেকে এই জায়গায় সংযোগ দিলাম, ঠিক এখানেও এরকম সংযোগ স্থাপন করলাম, সংযোগ স্থাপন করলাম। তাহলে বড় দাঁত যেটা এটা হলো প্লাস, এটা হলো নেগেটিভ, বড় দাঁতটা হলো প্লাস, এটা হলো নেগেটিভ। দেখি কার কি রকম মনে থাকে। আমরা যেন বিদ্যুৎ কোন চার্জকে নির্দেশ করতেছি? পজিটিভ চার্জকে, তাই না? বিদ্যুৎ কোনটারে নির্দেশ করতেছি? পজিটিভ, আর উল্টাটা হলো কি? নেগেটিভ। তাহলে এই পাশ দিয়ে যদি বিদ্যুৎ বের হয়, এইখান দিয়ে বিদ্যুৎ বের হবে, বিদ্যুৎ যাবে এই দিকে, ইলেকট্রন কোন দিকে আসবে? তার উল্টা দিকে, এই দিক থেকে ইলেকট্রন বের হবে।
অনুরূপভাবে আমরা এখানেও এরকম বিদ্যুৎ এইদিকে বের হয়ে আসতেছে, এইদিকে ইলেকট্রন বের হয়ে যাইতেছে, এইদিকে বিদ্যুৎ বের হয়ে আসতেছে, এইদিকে ইলেকট্রন যাচ্ছে। আচ্ছা, তো এখন এই সংযোগের নাম হলো শ্রেণী সংযোগ। শ্রেণী শ্রেণী সংযোগ শ্রেণী সংযোগ মানে এটা যে একটা কানেক্ট করলাম এটার নাম হলো শ্রেণী সংযোগ। আর শ্রেণী সংযোগের মাধ্যমে এই যে পরে ব্যাটারি, আসলে একটা জিনিস আমি একটু স্কিপ করে ফেললাম, আমি একটু তারপরে বুঝাই। যেমন ধরো এইটুকু উঠিয়ে দিলাম, এইটুকু নাই, এই সংযোগটার নাম হচ্ছে হলো শ্রেণী সংযোগ। এটার নাম কি? শ্রেণী সংযোগ। এই সংযোগটার নাম হচ্ছে হলো সমান্তরাল সংযোগ, সবগুলা একই কমন বিন্দুতে আছে। এই সংযোগটার নাম হচ্ছে মিশ্র সংযোগ। এই সংযোগটার নাম কি বলতো? মিশ্র সংযোগ। এই সংযোগটার নাম কি? মিশ্র সংযোগ। এইটুকু হলো মিশ্র সংযোগ। তাহলে মিশ্র সংযোগ দিয়ে এখন বর্তনী বানাবো। এখনো বর্তনী হয় নাই। যখন আমি একবারে একটা এই যে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ দিলাম, এই যে খেয়াল করো, এখন ওটা একটা সংযোগ, এই যে ব্যাটারির সাথে সংযোগ দিলাম, এটা একটা বর্তনী এক লগা। তাহলে সংযোগ দিয়ে আমি কি বানাইলাম? বর্তনী। কমপ্লিটলি যখন সংযোগের মধ্যে পড়ে গেছে তখন সেটা হলো একটা বর্তনী। তাহলে মিশ্র সংযোগের মাধ্যমে মিশ্র বর্তনী বানাইলাম, সমান্তরাল সংযোগের মাধ্যমে সমান্তরাল বর্তনী বানাইলাম, শ্রেণী সংযোগের মাধ্যমে শ্রেণী বর্তনী বানাইলাম। শ্রেণী মানে হলো সিরিজ। সিরিজ মানে কি? যেমন 1 2 3 4 নাম্বারের একের পর এক আসতেছে, তাহলে একটার এক মাথা আর একটার আর এক মাথার সাথে গেল। আর এইটার ইংরেজি নাম হচ্ছে প্যারালাল। প্যারালাল, প্যারালাল বলছে কিন্তু অন্য কিছু বলিনি, প্যারালাল। আচ্ছা দেখো, প্যারালাল কানেকশন, তো প্যারালাল সার্কিট হবে এটা, মানে সমান্তরাল। এখন তুমি যদি আবার এরকম থিঙ্ক করো যে হচ্ছে গিয়া এইটা এটা এটা সমান্তরাল দেখা যাইতেছে, তার জন্য এটার নাম সমান্তরাল সংযোগ, তাহলে কিন্তু আবার ভুল। এটা মনে রাখা লাগবে কমন পয়েন্ট আছে কিনা। কিসে আছে বলতো? কমন পয়েন্ট। কেন? এটার অর্থ আমি বুঝাই। যেমন আমার শীটে দেখো এরকম ভাবে আমি রাখছি, এই দেখো সিরিজ সার্কিট বা শ্রেণী বর্তনী, প্যারালাল সার্কিট বা সমান্তরাল বর্তনী, এই যে সংজ্ঞাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটা দাগ দাও, এগুলো দাগ দাও। এই অধ্যায় আজকে হলো বড় ধরনের পড়া শেষ, এখন শুধু সিকিউ সলভ করব। আচ্ছা, কোনো একজন স্টুডেন্ট আমাদের বললো যে আমরা হলো ক খ পারি। ক খ এখন তুমি সৃজনশীল পারবা, মানে এই নিয়মগুলো একটু পারলে, তাই না? আচ্ছা না, ঠিক আছে, এইখানে দেখো, এইদিকে আসো। তো সিরিজ বর্তনীটা এখানে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। সিরিজ বর্তনী কই রে? সিরিজ বর্তনী যে বর্তনীতে বৈদ্যুতিক উপাদান সমূহের একটির এখানে অন্তঃস্তর হবে, একটির এক প্রান্ত অপরটির অপর এক প্রান্তের সাথে, এই দেখো এইটার এক প্রান্ত এইটার এই প্রান্তের সাথে, এইটার এই প্রান্ত এইটার এই প্রান্তের সাথে অনুক্রমিকভাবে, মানে সিরিজভাবে, অনুক্রমিকভাবে সিরিজভাবে যুক্ত হয়ে বর্তনী গঠন করে, তাকে বলা হয় শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট। কি ডেফিনেশন পারবা এখন? আচ্ছা, এইটুকু বাদ দেওয়া যাবে না কিন্তু, অনুক্রমিকভাবে। হ্যাঁ, এই যে অনুক্রমিক বলতে বুঝাইলাম যে 1 2 3, এটা হচ্ছে অনুক্রম। আচ্ছা, এটা গেল। এখন তাহলে বুঝছো তো নাকি? আচ্ছা, এইবার একটা টার্মস আছে এখানে, দেখি বোঝো নাকি। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে বৈদ্যুতিক উপাদান সমূহ আলাদা আলাদা বিন্দুতে সংযুক্ত থাকে। আমার মতো তো দাগাবা, রঙিন কলম তো তোমাদের নাই, তোমরা অনেক গরিব। আচ্ছা হ্যাঁ, গ্রেট। আচ্ছা দেখো, সংযুক্ত থাকায় বিভব পার্থক্যটা আলাদা হবে। আমাকে জিজ্ঞেস করো বিভব পার্থক্য কেন আলাদা হবে? কেউ আছো তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা? নাই কেউ? আচ্ছা, বিভব পার্থক্য কাকে বলে? এটা কি আমি পড়াইছিলাম? অবশ্যই পড়াইছিলাম। একটা চার্জকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই দুই বিন্দুর কি বলা হয়? বিভব পার্থক্য বলা হয়। তাহলে তোমাদের এখন থাপড়ানো উচিত। কিভাবে? তুমি হচ্ছে সংজ্ঞাটা পড়লা, মনে রাখা ওটা দেখতো, একটু ব্যাখ্যা করলে করতে পারতা। স্যার আমরা তো জানি যে একটি একক ধনাত্মক চার্জ কোনো পরিবাহীর এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ করা লাগে সেটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। ও মাই গড স্যার, এখানে তো আপনি তো দারুণ জিনিস বলেছেন। এখানে একটা চার্জ আসলো, এই প্লাস চার্জটা যে আপনি সুইচ লাগিয়ে দিলেন, প্লাস চার্জটা দৌড় পারতে 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 আসলো। আসার পরে এই বিন্দু থেকে দেখলো যে এখানে একটি আঁকা বাঁকা পথ, তো এইখান দিয়ে এরকম ধাপ পারতে পারতে যখন এইখানে আসলো, আসতে যে পরিমাণ কাজ করা লাগলো, আবার এইখান থেকে ধাপ পারতে পারতে এইখানে আসতে কি সেই পরিমাণ কাজ করা লাগবে? তাহলে এই বেশি বা কমে একটা কিছু হইতে পারে। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য হলো এইটা, এই দুই বিন্দুর বিভব পার্থক্য হলো এইটা। তাহলে আলাদা আলাদা বিন্দুতে যোগ দেখে বিভব পার্থক্য এখানে কি আলাদা না কি? মনে থাকবে, এটা হলো মানে আমাদের একটা মেইন পয়েন্ট অফ দ্যাট সার্কিট।
আচ্ছা, বুঝতে পারছো? তাইলে এটা গেল। তার জন্য আমরা এই যে টার্মসটা লিখছি যে যদি শ্রেণী বর্তনীর ক্ষেত্রে বৈদ্যুতিক উপাদান সমূহ আলাদা আলাদা বিন্দুতে যুক্ত থাকে তাহলে বিভব পার্থক্য আলাদা হবে। এখন আসো, এইটাও একটা মেন পয়েন্ট। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এইভাবে গোল দিয়ে এটার পাশে লেখা হলো আই। তড়িৎ প্রবাহের পথ একটা থাকায়, এই দেখো একটি থাকায় মোট বিভব পার্থক্য, বিভব মানে মোট বিদ্যুৎ প্রবাহ এই আই, আমি যেভাবে গোল দিচ্ছি ওইভাবে গোল দিবা। এই দুইটা জিনিস কি হবে না, সরি দুইটা না, মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বিভক্ত হবে না, বিদ্যুৎ প্রবাহ একটাই হবে। বিদ্যুৎ প্রবাহ কয়টা হবে? একটা। এটা মন থাকবে? এখন আসো এই যে এইখানে আসো, সমান্তরাল অথবা প্যারালাল সার্কিট। তো এইখান থেকে এই প্লাস চার্জ দৌড় দিব এখন। কথার কথায় এই প্লাস চার্জ, এখানে 5টা প্লাস চার্জ আছে। কয়টা আছে? 5টা। দৌড়ে 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 আমি সুইচ লাগিয়ে দিলাম, আসলো। আসার পরে এইখানে আসার পরে এখন ও পড়লো দ্বিধাদ্বন্দ্বে, আমি কোন পথে যাব। এখন দেখলো এই পথে আছে বাঘ, এই পথে আছে হলো বাঘ, এই পথে আছে শিয়াল, শিয়াল, আর এই পথে আছে হলো ধরো কথার কথায় সিংহ, সিংহ। এখন সবচেয়ে বিদ্যুৎ কোনটাতে বেশি যাইব? এইটাতে যাওয়া ইজি। শিয়াল তো ওরা তো কামড় টামড় দেয় না, অল্প একটু, তাহলে এইটা হলো বেশি বাধা দেয়। আচ্ছা, মানে বাধা, যে বাধা দেয় এরকম টাইপের একটা কিছু রাখলো। রোদ মানে কি বাধা না? তাহলে হচ্ছে দেখো এখান দিয়েও কিছু যাবে, এখান দিয়েও কিছু যাবে, এখান দিয়েও, 3 রাস্তা। তাহলে বিদ্যুৎ প্রবাহ কি ভাগ হয়ে গেল না? বেশি কোনটাতে যাবে? এই যে R2 দিয়ে যাবে। তাহলে রোদ সবচেয়ে বড় কোনটা এখানে? এই শিয়াল মুরগি দিয়ে বুঝাইলাম এটা জাস্ট বোঝানোর জন্য। এখন আমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বুঝাই, হ্যাঁ দেখো, এখন বলো এই যে এখানে লিখলাম হচ্ছে হলো 10 ওমেগা, রোদের একক তো এটাই। এখানে লিখলাম 5 ওমেগা, আর এখানে লিখলাম ধরো হচ্ছে 7 ওমেগা। সবচেয়ে বিদ্যুৎ কোনটাতে বেশি যাবে? এই যে যেটা সবচেয়ে ছোট, মানে ওই যে বিদ্যুৎ প্রবাহ, রোধ হলো বিদ্যুৎ প্রবাহের বিপরীত রাশি। বিদ্যুৎ কোনটাতে বেশি যেতে পারবে? যেটার মধ্যে রোধ কম থাকবে। বুঝো নাই? ওকে, আসো। তাহলে এখন বিদ্যুৎ প্রবাহ এখানে ভাগ হয়ে যাইতেছে। এখন বিভব কিসের উপর নির্ভর করে? বিন্দুর উপরে না পথের উপরে? বিভব, বিভব পার্থক্য, বিভব পার্থক্য বিন্দুর উপরে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে। এখন এইখানে এইখানে এইখান দিয়ে বেরোয়া এইখানে আসলো, I2 এখানে আসলো, I3 এখানে আসলো। সবাই তেলে এই এ থেকে 1 নাম্বার বিন্দু থেকে সবাই দেখো 2 নাম্বার বিন্দুতেই ফিরে আসতেছে না? মানে হলো এখানে কি আলাদা আলাদা বিন্দু নাকি একই বিন্দু? একই বিন্দু, তাই এদের সবার বিভব পার্থক্য একই। অর বিভব পার্থক্য যা অরতা অরতা। তাই এই যেখানে লিখছি প্যারালাল সার্কিট বা সমান্তরাল বর্তনী, যে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুতের উপাদান সমূহ মানে রোধগুলা সবগুলোর এক প্রান্ত, সবগুলোর এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দু, এই যে এই পাশে একটা নির্দিষ্ট বিন্দু, এবং সবগুলোর অপর প্রান্ত আর একটা নির্দিষ্ট বিন্দু, এই যে আর একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে, তাকে প্যারালাল সার্কিট বলা হয়। প্যারালাল সার্কিট বলা হয়। হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট? ওকে, আমরা তাহলে আগাই এখন। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ ভাগ হলো, বিভব পার্থক্য কি ভাগ হবে? তাহলে পার্থক্যটা কি শিখলাম? বিভব পার্থক্য, প্যারালালে বিভব পার্থক্য ভাগ হয় না, বিদ্যুৎ প্রবাহ আলাদা আলাদা রাস্তা দিয়ে ভাগ হয়ে যায়। আর হচ্ছে শ্রেণীতে, শ্রেণীতে আমরা কি দেখলাম? শ্রেণীতে দেখলাম যে আলাদা আলাদা বিন্দু থাকায় বিভব পার্থক্য আলাদা হয়, বিদ্যুৎ এক রাস্তা দিয়ে যায় দেখে বিদ্যুৎ প্রবাহ ভাগ হয় না। কারো প্রবলেম আছে? আচ্ছা, এই যে এখানে এটা আমরা লিখে ফেলেছি, এই যে টার্মসটা লেখা আছে। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে এগুলা স্টার চিহ্ন দিয়ে ভরে রাখতে হবে, কারণ এগুলাই বেশি ইম্পর্টেন্ট। বৈদ্যুতিক উপাদান সমূহ একই বিন্দুতে সংযুক্ত থাকায়, আলাদা আলাদা দুটি একই বিন্দুতে সংযুক্ত থাকায় বিভব পার্থক্য একই হবে। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে এই দেখো বিদ্যুৎ প্রবাহের পথ, এই যে পথ লিখছি না, এই পথে গোল দাও, এই পথটাই তোমার বুঝতে হবে, এই পথটাই তোমার বুঝতে হবে। আলাদা আলাদা হয়, তড়িৎ প্রবাহ আলাদা আলাদা পথে প্রবাহিত হয়, ফলে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়। তাক দিছ? ওকে, চলো। তাহলে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়, ওই ভাগগুলারে মোট বের করতে হলে সবগুলার শুধু কি করবা? যোগ করবা। আচ্ছা, এটা গেল। এইবার আসো সার্কিট বা বর্তনী। দেখো সার্কিট বা বর্তনীকে ওহমের সূত্র দিয়ে বিশ্লেষণ করা লাগে। তাহলে এই যে সার্কিটের ম্যাথ গুলা করবো সবসময় কার সূত্র দিয়ে কাজ করবো? ওহমস ল। আচ্ছা, এবার আসো সার্কিটের, একটা সার্কিট থাকবে, সেই সার্কিট এর কোনো একটা বিন্দু যদি ভূমির সাথে যুক্ত থাকে তাহলে ওই বিন্দুর বিভবটাকে 0 ধরবা, ওই বিন্দুর বিভবটাকে 0 ধরবা। এটা ম্যাথ করার সময় এই লাইন কিন্তু আমাদের লাগবে। ধরো একটা সার্কিট, এই যে এরকম আমি একটা সার্কিট আঁকাইলাম, সৃজনশীলে যায় দেখলা এই যে এরকম,
এরকম ব্যাটারি দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আরো এরকম দিলাম, দিয়া আমি এই যে এই কর্নার এরকম এই যে ভূমি সংযোগ দিলাম, তখন এই বিন্দুর বিভবটা কি ধরে রাখবো? 0। এইটাই আর কি। আচ্ছা, এটা গেল। তারপরে সার্কিটের কোনো বৈদ্যুতিক উপাদানের কোনো প্রান্ত যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে তার বিভবের কোনো পরিবর্তন ঘটে না, এবং সুতরাং মুক্ত প্রান্তে বিদ্যুৎ প্রবাহ শূন্য হবে। এই লাইনটাও ইম্পর্টেন্ট, এগুলো এক একটা রুল। তাহলে যদি মুক্ত অবস্থায় থাকে সেই প্রান্তে, যেমন ধরো এখানে এই যে এরকম একটা সার্কিট অঙ্কন করলাম, রাজুক উত্তরা মডেল কলেজের কোশ্চেন সলভিং এর সময়, এই ঘুমাই কেন, আমরা দেখব এই যে এরকম সৃজনশীলের এই পাশে এরকম একটা রোদ আছে, কিন্তু রোদের ওই মাথাটা জোড়া লাগানো না, তাহলে কি ওটা ম্যাথ করার সময় লাগবে না? কারণ ওইদিকে বিদ্যুৎ যাবে না, ওই প্রান্তে বিভব পার্থক্য নাই, ওই প্রান্তে বিভব নাই, বিভব পার্থক্য নাই। আচ্ছা, সার্কিটের যে কোনো দুটি বিন্দুর মধ্যে ওহমের সূত্র প্রমাণিত। তাহলে একটা সার্কিট, বড় সার্কিটের যে কোনো জায়গা তুমি যদি ধরো, দুটো পয়েন্ট ধরো, তাহলে সেখানে ওহমের সূত্র মানে হ্যাঁ, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ওহমের সূত্র অ্যাকসেপ্টেড। তাহলে সব জায়গায় ওহমের সূত্র দিয়ে ম্যাথ করা লাগবে। সার্কিটের মধ্যে যতটুকু বিদ্যুৎ প্রবেশ করে ততটুকু বিদ্যুৎ বের হয়ে আসে। এই ক্ষেত্রে মনে রাখা লাগবে সিস্টেম লস নামের একটা অপশন আছে, সেটা আপাতত আমরা উইথড্র করলাম। আমরা বলবো যে সার্কিটের মধ্যে যতটুকু বিদ্যুৎ যাবে ঠিক ততটুকুই বের হয়ে আসবে, কিছুটা অপচয় হয়, ওইটা এখানে আনবো না। আচ্ছা, এখন এইখানে আমি একটু আগে বুঝাইছিলাম, একটা হলো সার্কিট আর একটার নাম হলো সংযোগ। সার্কিট বড় না সংযোগ বড়? সার্কিট হলো পুরাটাই, আর হলো সংযোগ হলো সার্কিটের যে কোনো একটা অংশ। মানে ব্যাপারটা হলো যেমন আমি যদি দেখাই, এই যে যেমন ধরো আমরা হচ্ছে এই যে এইটাই ধরো একটা সার্কিট, এই সার্কিটটা অ্যানালাইসিস করে সলভ করা লাগবে। এই সার্কিটের যদি বলি সংযোগ কোনটুকু বলো, যে কোনো দুইটা, যেমন এই যে এইটুকু, যে কোনো দুইটা মিনিমাম, এই যে এইটুকু একটা সংযোগ, আবার এই যে এটুকু একটা সংযোগ, একটাও হইতে পারে, সার্কিটের যে কোনো একটা অংশই একটা সংযোগ। আবার কথার কথা এই যে এইখান থেকে এইটুকু একটা সংযোগ, আবার ধরো এই যে শুধু এইটুকু একটা সংযোগ। আর যদি বলি সার্কিট কোনটা, তাহলে যেখান থেকে বিদ্যুৎ ঢোকা শুরু করলো আর যেখানে এসে শেষ হলো, এই পুরাটুক ব্যাটারি সহ এই সম্পূর্ণ টুকুরই আমরা সার্কিট বলতেছি। বুঝছো আমার কথা? সংযোগ তাহলে সার্কিটের ভিতরে না সার্কিট সংযোগের ভিতরে? যেমন এটা পুরাটাই হলো রুম, পুরাটাই হলো সার্কিট, তোমরা এক একটা সার্কিটের উপাদান। এই যে এটা একটা সংযোগ, এটা একটা সংযোগ, ওটা একটা সংযোগ, পিছনেরটা একটা সংযোগ। বুঝাইতে পারছি? জাস্ট বোঝানোর জন্য এই কথাটা বললাম। আচ্ছা, এখন আসো তাহলে কিভাবে কোনটা দিয়ে কাজ করতে হয়। শীট আছে না? আচ্ছা দেখো, তোমরা শীটের মধ্যে একটা দাগ আছে, দেখো এই যে এটা গুরুত্বপূর্ণ সূত্রসমূহ, এই পার্টে চলে আসো। রুল নাম্বার 1, 1 নাম্বার রুল। হ্যাঁ, আচ্ছা, শ্রেণী সংযোগ। দেখো এখানে লিখছি শ্রেণী সংযোগ, শ্রেণী বর্তনী লিখি নাই। শ্রেণী সংযোগ এর তুল্য রোধ বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করা লাগবে। এই যে আর এস ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ড্যাশ 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 ড্যাশ। আচ্ছা, এস তে কি বুঝাইছে বলো তো? সিরিজ। আচ্ছা, এখন তোমরা কি কেউ আমাকে একটু জিজ্ঞাসা করবে না, স্যার তুল্য রোধ কাকে বলা হয়? জিজ্ঞাসা করো দেখি। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি একটা কনসেপ্ট দিছো। আরেকটা দাগিয়ে নাও একটু। আচ্ছা দেখো, এখানে রুল 2, সমান্তরাল সংযোগের জন্য তুল্য রোধ বের করবা, এই সমীকরণ দেয় 1/RP, পি মানে কি? প্যারালাল। পি কোথা থেকে আসছে? প্যারালাল থেকে। ইজ ইকুয়াল টু 1/R1, 1/R2, 1/R3। আচ্ছা, এখানে আরেকটা লাইন লেখো তো। এই যে এই ইনভার্স যদি বাদ দেই, বোর্ডে তাকাও, এই ইনভার্স যদি বাদ দেই তাইলে হলো RP ইজ ইকুয়াল টু হয় R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স, এটা 1 হবে। ব্র্যাকেট দেয় এই হোল ইনভার্স লেখো, এটা দিয়ে ম্যাথ করবো আমরা সবসময়, এই যে এটা দিয়ে ম্যাথ করবো। এখন তুল্য রোধ কি সেটা আমি বুঝাইতেছি, বোঝো না? এটা বোঝা যায় না? কি বোঝা যায় না আসলে? আচ্ছা, এটা হলো তোমার R2 ইনভার্স 1, ব্র্যাকেট দিয়ে হোল ইনভার্স 1, ওইখানেই লিখে নাও। লিখছো? আচ্ছা, ওকে, রেডি? রেডি সবাই? চলে গেলাম কিন্তু এখান থেকে। আচ্ছা, এখন দেখো তুল্য রোধ কি, ব্যাক করো আবার। এরকম করার একটা কারণ আছে,
আচ্ছা, এই যে কথা আমি একটা জিনিস বুঝাইতে বুঝাইতে স্কিপ করে ফেলছিলাম, এটা কি সমান্তরাল বর্তনী নাকি সমান্তরাল বর্তনী, তাই না? এখন এটার কমন পয়েন্ট কোনটা? এই যে বিদ্যুৎ এখান থেকে যাত্রা শুরু করলো, এটা চিনে নাও। এই যে প্লাসটা এখান থেকে ঢুকলো, যেখান থেকে প্রথম সে বিভাজিত হবে, এই যে এখান থেকে এই জায়গায় গেছে, এখান থেকে এই জায়গায় গেছে, এখান থেকে এই জায়গায় গেছে, এখান থেকে এই জায়গায়, অনুরূপ ভাবে এই পয়েন্টে আবার সবাই এই দেখো ফিরে আসছে, এই যে এরকম সবাই ফিরে আসছে। সুতরাং এই পয়েন্ট আর এই পয়েন্ট এদের সবার কমন পয়েন্ট। বুঝাইতে পারছি? এগুলো না বুঝলে কিন্তু মুশকিল আছে। একটা করে পয়েন্ট রাখছি, এই দেখো সকল সমান্তরাল সংযোগের দাগ দাও, সকল সমান্তরাল সংযোগের দুটি করে কমন পয়েন্ট থাকবে। যদি কমন পয়েন্ট নির্বাচনে প্রবলেম হয় তাহলে আমাদের হচ্ছে সার্কিট সলভিং প্রবলেমে সমস্যা থাকবে। হয়েছে? আচ্ছা, এবার একটা পেজ নাই? আচ্ছা, ভালো করে দেখো তো আসছে নাকি। আচ্ছা দাও, ওটা দাও আমার। ধরো। আচ্ছা, দেখাইছো এটা কমন পয়েন্ট, তাহলে প্রবলেম আছে কারণ এই যে এইটার জন্য আমি রাখলাম। তুমি সমান্তরাল শ্রেণী সংযোগ, এটা কি সমান্তরাল সংযোগ? এটা দেখা যাইতেছে সমান্তরাল, তাই না? এই যে মনে হচ্ছে এটা সমান্তরাল। এই যে এই জিনিসটা এই সময় বলতে চাইছিলাম, বলেছে। তাহলে এই যে এইখান দিয়ে বিদ্যুৎ বেরোলো, এই দেখো এইভাবে ঘুরে ঘুরে একই রাস্তা দিয়ে আসতেছে না? এনে কি রাস্তা চেঞ্জ হইতেছে? না, রাস্তা একই, দেখা গেতেছে সমান্তরাল, কিন্তু তারা সমান্তরাল না, তারা হলো শ্রেণী। এর জন্য এই যে একটা পয়েন্ট লিখছি, পয়েন্টটা হলো এই যে এইটা বর্তনী সংযোগ চিহ্নিত করার কৌশল। একটা বর্তনী শেষ শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে সেটা কিভাবে তুমি চিনবা? এইটার পাশে তুমি লিখবা হচ্ছে এরকম 100 লিখে তার পাশে একটা স্টার দিবা, মানে এই টার্মসটা বুঝলেই গেম ওভার। একশো স্টারই দিছো? ওটা ফানমূলক বলছি, মানে এটা খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, রেডি? আচ্ছা, বেসিক কনসেপ্টে প্রথমে লিখছি বর্তনীর সংযোগ যদি চিহ্নিত করতে চাও তোমাকে বিদ্যুৎ প্রবাহের পথ চিনতে হবে আর বিদ্যুৎ প্রবাহের দিকের সাহায্য নিতে হবে। ঠিক দাও, এইরকম করো দুইটা জিনিস। একটা হলো তার বিদ্যুৎ প্রবাহের পথ এবং বিদ্যুৎ প্রবাহের দিক। বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যায় দেখি, পারো নাকি? বড় দাঁত থেকে ছোট দাঁতের দিকে। যদি এটা আইডেন্টিফাইং এ ভুল হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আচ্ছা, আর পথ কি? পথটা দেখতে হবে কোনো কমন পয়েন্টে যে সংযুক্ত হয়েছে নাকি, নাকি একবারে একটানা গেছে গা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এইবার আসো, এই যে পয়েন্ট লিখছি, যদি বর্তনীর কোনো সংযোগ বিদ্যুৎ প্রবাহের পথ বিভক্ত না হয়ে, এই যে বিভক্ত না হয়ে এরকম গোল করে স্টার, শুধুমাত্র দিক পরিবর্তন করে, ঠিক আছে, তাহলে সেই সংযোগকে আমরা ধরে নিব শ্রেণী সংযোগ। সেই সংযোগকে আমরা ধরে নেব শ্রেণী সংযোগ। সেই সংযোগকে আমরা ধরে নেব শ্রেণী সংযোগ। রেডি? আচ্ছা, পরের পয়েন্ট, যদি বর্তনীর কোনো রোধ বা রোধক অতিক্রম না করে, যদি কি বললো, যদি বর্তনীর কোনো রোধ বা রোধক অতিক্রম না করে তাহলে সংযোগ বিন্দুর কোনো পরিবর্তন হবে না। এনে মনে হয় একটু বাদ পড়ছে কিছু। যদি বিদ্যুৎ বর্তনীর কোনো রোধ বা রোধক অতিক্রম না করে তাহলে সংযোগ বিন্দুর কোনো পরিবর্তন হয় না। বিদ্যুতের লিখে নাও। হয়েছে? ঠিকই, ও সুন্দর একটা অ্যান্সার দিছে, কমন সেন্স। গ্রেট, তোমার কমন সেন্স অনেক ভালো আসলে। গ্রেট সেন্স, ইউ হ্যাভ আ গ্রেট সেন্স। আচ্ছা আচ্ছা, দেখো এখন এইখানে তাকাও। ওই যে আমরা দাঁড়া কিভাবে বুঝাই, যেমন ধরো কইরে, এই যে এখানে আমরা তো এই লাইনেই আসছিলাম, তাই না? হ্যাঁ, এখানে। আচ্ছা, এইখানে যেটা হলো খেয়াল করবা, এটা আসলে কি বুঝাইলাম, ওই যে একটু আগে আমি একটা চিত্র আঁকাইছিলাম না? এই, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, কই জানা, এই যে পাইছি।
ওই যে একটু আগে আমরা এটাই খুঁজলাম, একটু আগে আমরা বললাম না যে হলো এই দুইটা বিন্দু একটাই বিন্দু। ধরো এই বিদ্যুৎটা ও কিসের বিদ্যুৎ, আচ্ছা ধরো এই বিদ্যুৎ প্লাস চার্জটাই ব্যাটারির এই মাথাতে বেরোলো, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, এই যে ওভার করলো। খেয়াল করো এই যে এই পর্যন্ত রাস্তা যাইছে পুরাটাই একটা, ধরো আমি যদি এইখানে এটারে এ ধরি, তার মানে মানে ফিজিক্সের টার্ম অনুযায়ী এ এ এ এ এ এ এ এ মানে এখানে যা আছে সবগুলা বিন্দুর এ বিন্দু ধরছি, বোঝো নাই মনে হয়? যখনই এটা ওভার করছে, টার্ন ওভার হইলো, তখন আর একটা নতুন বিন্দুর আবিষ্কার হলো। ধরো এটারে বি ধরলাম, তাহলে বি খালি এই বিন্দুটাই না, তখন বি বিন্দু হচ্ছে বি বি বি, পুরাটুকুই হলো বি, বোঝো নাই মনে হয়? হ্যাঁ, বোঝো নাই? আচ্ছা, অনুরূপ ভাবে যখন এই যে রোধটা অতিক্রম করলো, তখন এই পাশে যে বিন্দুটা হবে সি, তার মানে হলো এই পাশে যা আছে এই পুরাটুকু হলো সি বিন্দু, বোঝো নাই? আচ্ছা, অনুরূপ ভাবে যে পার হলো এটা হলো ডি বিন্দু। আচ্ছা, এটা বোঝার একটা সহজ কৌশল আছে। যেমন আমি ধরো এটা ধরলাম R1, এটা ধরলাম R2, বুঝো নাই? আমি বুঝতে পারছি, এটা হলো R3, এখানে লিখছি এ, এখানে লিখছি হলো ধরো এই জায়গায় লিখছি হলো বি, আর এই জায়গায় লিখলাম হচ্ছে ধরো সি। এখন বলো R1 কোন কোন বিন্দুতে যুক্ত আছে? এ বি তে। R2 এই বিন্দুটা এখানে থাকলো এই বিন্দু অর, বুঝাইতে পারছি? বোঝো নাই মনে হয়? এটাই আমরা বুঝাইলাম যে বিদ্যুৎ এই যে এখান থেকে বের হয়ে এখানে আসলো, এই পাশে পুরোটুকু যেন থেকে ধরি না কেন এই বিন্দু, যখন ওভার হইলো এই পাশে এইটুকু বি, আবার এইটুকু বি, বোঝো নাই? তাই বোঝো নাই? আচ্ছা, যদি এটাও বুঝতে অসুবিধা হয়, ধরো আমি এরকম করলাম, এই জায়গায় একটা এরকম নিলাম, এইরকম তার আইনে এই তারটা এই জায়গায় জোড়া লাগাইছি। এবার না বুঝলে আর জীবনে বোঝা লাগবো না। হ্যাঁ, এখন বলো এটা ধরলাম হচ্ছে R4। এখন বলো তো R4 কোন কোন R4 কোন কোন বিন্দুতে যুক্ত আছে? কারণ এ তো পুরাটাই এই বিন্দুতে, আর এই যে পাশে হলো সি। মজার না? কোন একজন ব্যক্তি বলে ফেলেছে এবিসি। ওই এআরসি বলছো নাকি এবিসি তিনটাই বলছো? আচ্ছা, এবিসিডি তিনটা হবে কি এখানে? না, কারণ এটার মাথা এই পাশে এসে এই জোড়ার এই যে এতে পড়ছে, এটাই সে যে সির মধ্যে আছে। প্রবলেম আছে কি? কঠিন লাগলো? আচ্ছা, ধরো আমি একটা কাজ করি, আমি দেখি এইবার কি বোঝে পোলাপান। এটাকে হ্যাঁ বলো, এবার কোথায় আছে? এটার নাম জানি কি? সংযোগবিহীন তার। এটার নাম কি? সংযোগবিহীন তার। বুঝছো তো নাকি? আচ্ছা, এখন যদি আমি আবার এরকম করি, না না এরকম তো আছে বর্তনী। আচ্ছা দেখো, তোমার এই জন্য আগে বেসিকটা পড়ে নিচ্ছি। আচ্ছা ধরো এটা ধরলাম R1 R2 R3, এটা হলো R4, এটা হলো R5, এটা হলো R6। হ্যাঁ, এখন খেয়াল করো তো R6 নাম্বার R6 হচ্ছে কোন বিন্দুতে সংযুক্ত? এই যে এটার নাম হলো আর তার, এটা কিন্তু সংযোগ, তাই না? সংযোগ আছে, কিন্তু এই যে এটুকু কি? সংযোগ বিহীন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হলো এই যে R6 হচ্ছে এই যে এখানে এসে এই যে এই বিন্দুতে সংযুক্ত, আর এই যে বি বিন্দুতে সংযোগ নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটা গেল। এইবার আসে হইলো এই যে যদি কোনো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পথ বিভক্ত হয়ে যায়, পথ যদি বিভক্ত হয় তাহলে সেই সংযোগকে ধরে নিতে হবে সমান্তরাল সংযোগ। পথ যদি বিভক্ত হয়ে যায় সেই সংযোগকে ধরে নিতে হবে সমান্তরাল সংযোগ। পথ যদি বিভক্ত হয়ে যায় সেই সংযোগকে ধরে নিতে হবে সমান্তরাল সংযোগ। পথ বিভক্ত হয়, এটার মধ্যে দাগ দাও না কেন? হয়েছে এটা? আচ্ছা, এখন দেখো আসো এখানে, তাইলে এইখান থেকে যখন বিদ্যুৎ আসলো, দেখো তো এখানে পথ ভাগ হয়েছে নাকি? কোনখানে পথ ভাগ হয়েছে? এই জন্যও তো পথ ভাগ হইলো, কারণ এটাও একটা রাস্তা, এটাও একটা রাস্তা। আসলে কি তাই? আসলে যা মনে হয় তাই হোক, পথ এইখান থেকেই ভাগ হওয়া শুরু হয়েছে। অর্থাৎ ওই এ বিন্দু ওখানে লেখা থাকলেও তোমার হলো ভালোই এখন একটু গ্যামজাম লাগবে তোমাদের। এই দেখো বিদ্যুৎ হলো এইখান থেকে আসলো, খেয়াল করো এখান থেকে আই পরিমাণ বিদ্যুৎ আসলো, আসার পর এটা হলো I2, এটা হলো I1। এই I1 আবার এখানে আইসা আবার তিনটা রাস্তা পাইছে, এখানে আবার ভাগ হয়ে গেছে আলাদা আলাদা। অর্থাৎ I1 এখানে ধরো আলাদা একটা I1 আবার ভাগ হয়ে ধরো এখানে লিখলাম হচ্ছে
I3, এই হলো I4, এই হলো I5, এরকম। তাহলে রাস্তা যেখানে ভাগ হয়ে যায় সেটাও চিন্তা হবে কোথায় যা ভাগ হয়েছে। যেখানে ভাগ হইলো সেখান থেকেই সমান্তরাল সংযোগ শুরু হলো, যেখানে ভাগ হলো সেখান থেকেই সমান্তরাল সংযোগ শুরু হলো, যেখান থেকে ভাগ হয় সেখান থেকেই সমান্তরাল সংযোগ শুরু হয়। তাহলে আমরা ওই শীটের মধ্যে একটু লিখে নেই, এই যে এই জায়গায় যেখান থেকে, যেখান বর্তনীর যেখান থেকে হয় এখানেই বর্তনীর যে বিন্দু থেকে বিদ্যুৎ প্রবাহের পথ ভাগ হয়ে যায়, বিদ্যুৎ প্রবাহের পথ বিভক্ত হয়ে যায়, সেখান থেকেই সমান্তরাল বর্তনী শুরু হয়, সমান্তরাল বর্তনী শুরু হয়। সমান্তরাল বর্তনী না তো সংযোগ অথবা কানেকশন, সংযোগ অথবা কানেকশন শুরু হয়, কানেকশন শুরু হবে। ব্যাস। হয়েছে? আচ্ছা, রেডি তোমরা? এখন শেষ, বেসিক শেষ এই অধ্যায়ের। এখন শুধু গাইড আছে কার? আগামী ক্লাসে গাইড নিয়ে আসবা, সিকিউ সলভ করাবো। হ্যাঁ, এখন আসো কিভাবে বর্তনী, হ্যাঁ রেডি তোমরা? এখন আসো কিভাবে বর্তনী হচ্ছে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা শিখি। এই যে এটা হলো একটা মূল বর্তনী, বোর্ডে তাকাও, এটা হলো একটা মূল বর্তনী। তাহলে এই যে এইখান থেকে এটা হলো প্লাস চার্জ, ধরো এটা বের হইলো, এই পর্যন্ত যে আসলাম, এইটুকুর মধ্যে দিয়ে কি রাস্তা ভাগ হয়েছে? সবাই এখন এক ধ্যানে তাকাবা। এইখান থেকে যে এই পর্যন্ত আসলাম, রাস্তা ভাগ হয়েছে? রাস্তা যদি ভাগ না হয় ওটাকে কি কানেকশন বলা হয়? শ্রেণী। তাহলে R1, R2, R3 এইটুকু খুলে ফালিয়া দেবো, ফালিয়া দিয়ে এখানে একটা নতুন করে লাগাবো। এই নতুন করে যেটা লাগাইলাম এটার নামই হচ্ছে তুল্য রোধ। তাহলে এক গুচ্ছ রোধ সরিয়ে, বলো তো কি বলছি? এক গুচ্ছ রোধ সরিয়ে মানে তার মধ্যে যে একক মানের একটা রোধ দিলাম, দেওয়ার ফলে বিদ্যুৎ প্রবাহের কোনো পরিবর্তন হলো না, তাকে বলা হয় ওই সংযোগের তুল্য রোধ। তুল্য রোধের অপশনটা একটু স্কিপ করছিলাম। আচ্ছা দেখো, তোমরা এটা একটু দাগে দেই, নাহলে ঝামেলা। কি রে, কই তুল্য রোধ কই? এই যে তুল্য রোধ, হ্যাঁ এটা একটু নাও তো, এই যে। হ্যাঁ, তাহলে দেখো এই যে লিখছি, রোধের কোন সন্নিবেশ মানে কি? মানে একটা সজ্জা, সমষ্টি। এর পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ মাত্রা মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য, এই দুটারে গোল দেওয়া লাগবে। এটারে গোল, এটারে গোল, এটারে গোল, এটারে গোল। কিওয়ার্ড গুলা তাকাও। সরাইলে রোধের কোনো পরিবর্তন হয় না, সরি, প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, তাকে ওই সন্নিবেশের তুল্য রোধ বলা হয়। পাইছো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, তাহলে আমরা বললাম কোন বর্তনীতে, আর একটা সংজ্ঞা আছে, কোন বর্তনীতে এক গুচ্ছ রোধের পরিবর্তে সমমানের যে একটি রোধ ব্যবহার করা হয় তাকে ওই বর্তনীর তুল্য রোধ বলা হয়। আচ্ছা, তাহলে ধরো আমি একটা কাজ করি, যেমন আমি একটা যন্ত্র বানাইছি, এটা একটা রোধ, এটা আর একটা রোধ, এরকম আর একটা রোধ, এই তিনটে এরকম লাগাইলাম। এখন এটা ধরো R1 সমান সমান হলো 5, R2 সমান সমান হলো 5, R3 সমান সমান হলো 5, R4 সমান সমান হলো 5 ওমেগা। এখন যে যন্ত্রটার মধ্যে এটা লাগাইলাম সেই যন্ত্রটা ভালোই চলতেছে, তাহলে এটা রোধ কত হবে? সবগুলা শুধু যোগফল না, RS কিভাবে বের করতে হয়? RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস যতগুলো থাকবে সবগুলোর যোগফল, R4 এন হলো 3, চারটেই তো নাকি? তাহলে যোগ করলে 20 হয়। এখন বাজারে যাইয়া বলতে হবে দোকানদারে যে আমাকে 20 ওহমের একটা রোধ দেন। সে আমারে বললো এই যে নিয়ে যাও, এই যে এইটা, এই যে 20 ওহমের একটা রোধ নিয়ে আসলাম। এখন কি করব আমি? এই সংযোগটা মানে এটা অনেক বড় খাঁচা হয়ে গেছে, আমি এটাকে আরো করতে চাই, আধুনিক ভার্সন দিতে চাই, আমাকে এটা একটু ছোট করতে হবে সাইজে। তো বাজার থেকে আমি এই যে এটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে সবটুকু খুলে ফেললাম, খুলে এখন নতুন করে এই যে এই জিনিসটা এই জায়গায় বসিয়ে দিলাম, এই যে এটা বসাইলাম। এখন এটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হইল না। তাইলে এই যে তুমি এই একটা সন্নিবেশ,
এইটার বদলে যেটা বসাইলা এইটা হলো এদের তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রোধ, অর্থাৎ ও একাই সবার কাজ করতেছে। তাহলে তুল্য রোধ কি আমরা বুঝতে পারছি এখন? তো আগামী ক্লাসে সিকিউ সলভ করব। তোমাদের এখন যেইগুলো আমি দাগে দাগে পড়াইছি এইগুলা তোমরা নোট খাতায় 2বার করে লিখবা, বুঝাইতে পারছি? 2বার করে লিখলেই তোমাদের ব্রেন SW পরে আগে নিলাম, আগামী ক্লাসে আমি SW চেক দেবো নি। আচ্ছা এখন আমি বলি, লার্নিং পিরিয়ড চলতেছে তো, ওই যে 10 বছরে কিরকম SW দেখবো নি আমি, সমস্যা নাই, SW তোমাদের করতে হবে, পারতে হলে করতে হবে। তাহলে গাইডটা নিয়ে এসো, সিকিউ সলভ করবো। তুমি এটা বন্ধ করতে পারবা? ওই লালটার মধ্যে চাপটা বন্ধ করে দাও।